হ্যালো অ্যাসপিরেন্টস, জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি শিশির মণ্ডল, তোমাদের ম্যাথ স্যার। আজ আমরা করব একটা নতুন চ্যাপ্টার, টাইম অ্যান্ড ডিস্টেন্স। যে কোনো প্রতিযোগী পরীক্ষার জন্য অত্যধিক ইম্পর্টেন্ট। আমরা খুব সহজ পদ্ধতিতে এবং সহজভাবে সলভ করব। তোমরা যারা এর আগে অনুপাত সমানুপাত করনি, একবার গিয়ে দেখে নাও। তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্স কি? এখানে একটা গতিবেগ থাকবে, দূরত্ব থাকবে এবং সময় থাকবে। অর্থাৎ আমি যদি একটা লিখি, এখানে দেখো, আমি যদি লিখি যে ধরো একজন ব্যক্তি, এর গতিবেগ 20 কিমি/আওয়ার। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে যে 1 ঘন্টায় 20 কিমি পথ যায়। একইভাবে আমি যদি লিখি যে বি এর গতিবেগ 10 মিটার/সেকেন্ড, তাহলে বলা যেতে পারে যে বি 1 সেকেন্ডে 10 মিটার পথ যায়। তাহলে এবার আমাদের আর একটা বিষয় দেখো, ধরো আমি বললাম যে তোমার গতিবেগ 10 কিমি/আওয়ার। 10 কিমি/আওয়ার অর্থাৎ তুমি ঘন্টায় 10 কিমি যাচ্ছ। তাহলে তোমাকে 50 কিমি পথ যেতে কত সময় লাগবে? তাহলে আমরা সময় কিভাবে নির্ণয় করব? সময় আমরা নির্ণয় করব মোট পথকে যদি তুমি তোমার গতিবেগ দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাবে সময়। তাহলে 5 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, এবার যদি ডিস্টেন্স বার করি, ধরো তুমি 15 কিমি/আওয়ার যাচ্ছ কোনো একটা জায়গায় এবং এইভাবে তুমি 4 ঘন্টা চলেছো। 4 ঘন্টা চলেছো, অর্থাৎ তোমার গতিবেগ 15 কিমি/আওয়ার এবং তুমি মোট যাত্রা করেছো 4 ঘন্টা। তাহলে তুমি মোট কতটা পথ গেছো? মোট পথ, তাহলে বলা যেতে পারে মোট পথ 15 × 4 অর্থাৎ 60 কিমি। তাহলে আমরা কি বলতে পারি যে ডিস্টেন্স ইকুয়াল টু, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। অর্থাৎ যদি তোমার গতিবেগকে সময় দিয়ে গুণ করা হয়, তাহলে তুমি মোট পথ পেয়ে যাবে। এবার আমরা আসছি থিমে। থিমটা কি দেখো, আমি মুছে দিচ্ছি। এদিকে দেখো, প্রথম থিম কি লেখা আছে, এর মধ্যে এই থিম গুলো লাগবে। এই থিম গুলো, এই কনসেপ্ট ক্লিয়ার করতে পারলেই তোমাদের যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম থিম দেখো, বলা হয়েছে যে কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে এলে 5/18 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ ইউনিটটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে কি করব? কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ড এলে কি দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ একক চেঞ্জ যদি আমরা করি, আমি যদি বলি যে একজনের গতিবেগ, কোন একটা ট্রেনের গতিবেগ আমি ধরে নিলাম, কোন একটা ট্রেনের গতিবেগ 36 কিমি/আওয়ার। অর্থাৎ ট্রেনটা 1 ঘন্টায় 36 কিমি পথ যায়, এটা বোঝায়। এটাকে আমরা যদি মিটার/সেকেন্ডে কনভার্ট করি, যে ট্রেনটা 1 সেকেন্ডে কত মিটার যাবে, 1 সেকেন্ডে কত মিটার সেটাই হচ্ছে মিটার/সেকেন্ড, 1 ঘন্টায় কত কিমি সেটাই হচ্ছে কিমি/আওয়ার। তাহলে এই গতিবেগ, ট্রেনের গতিবেগ 36 কিমি/আওয়ার, এটাকে মিটার/সেকেন্ডে করলে কি করব? 36 কে আমরা 5/18 দিয়ে গুণ করব। অর্থাৎ কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে এলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, 18 দুগুণ 36, 5 দুগুণ 10 মিটার/সেকেন্ড। অর্থাৎ এটা চলে আসবে মিটার/সেকেন্ড। অর্থাৎ যে ট্রেনের গতিবেগ 36 কিমি/আওয়ার, সেই ট্রেনের গতিবেগই হবে 10 মিটার/সেকেন্ড। একই একই মান, শুধু ইউনিটটা আলাদা। আমরা যদি উদাহরণস্বরূপ বলার চেষ্টা করি, যে ধরো তুমি বাজার থেকে 500 গ্রাম চিনি নিয়ে গেলে, 500 গ্রাম চিনি নিয়ে গেলে, তোমার বাবা জিজ্ঞেস করলো যে তুমি কত কেজি চিনি নিয়েছো, তাহলে তুমি কি বলবে? আমি বলবো যে হাফ কেজি চিনি নিয়েছি। অর্থাৎ হাফ কেজি যেটার ওজন হাফ কেজি, সেটারই ওজন 500 গ্রাম। একই কথা, শুধু আমরা ইউনিট চেঞ্জ করছি। তাহলে সেইভাবে ভাবতে পারি যে যে ট্রেনের গতিবেগ 36 কিমি/আওয়ার, সেটাই আসলে 10 মিটার/সেকেন্ড। তাহলে আমরা কি বুঝলাম? যে কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ড এলে 5/18 দিয়ে গুণ করতে হবে। নেক্সট থিম দেখো, নেক্সট থিম কি বলা হয়েছে? নেক্সট থিম বলা হয়েছে যে মিটার/সেকেন্ড থেকে কিমি/আওয়ার এলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক তার উল্টো। অর্থাৎ আমি যদি বলি যে উম একজন ব্যক্তি বা একটা ট্রেন ধরে নিলাম, একটা ট্রেনের গতিবেগ 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড অর্থাৎ ট্রেনটা 1 সেকেন্ডে 20 মিটার যায়। এখন আমি তোমার কাছে জানতে চাইছি, তাহলে বলো যে ট্রেনটা গতিবেগ ঘন্টায় কত হবে? অর্থাৎ 1 ঘন্টায় ট্রেনটা কতটা যাবে, কত কিমি যাবে। তাহলে কি 20কে আমরা গুণ করব কি, এই যে মিটার/সেকেন্ড থেকে কিমি/আওয়ার এলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18/5 দিয়ে গুণ করো, 18/5, তাহলে এটা কিমি/আওয়ারে চলে আসবে। 5 × 1 = 5, 4 × 5 = 20, 4 × 18 = 72 কিমি/আওয়ার। অর্থাৎ
ট্রেনের গতিবেগ হয়ে যাবে 72 কিমি পার আওয়ার। অর্থাৎ যে ট্রেনের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড সেই গতিবেগই আসলে 72 কিমি পার আওয়ার। আচ্ছা, এবার নেক্সট পেজে আসছি, আমরা দেখি কোন থিম আছে। নেক্সট পেজ দেখো, নেক্সট পেজ কি বলছে, আপেক্ষিক গতি, রিলেটিভ স্পিড। আপেক্ষিক গতি জিনিসটা কি? আপেক্ষিক গতি হচ্ছে যে দুটা গতি থাকবে, কোনো প্রশ্নে একটা গতি থাকবে না। অর্থাৎ দুটা যদি গতি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই ওই প্রশ্নটা সলভ করতে হবে আমাদের আপেক্ষিক গতিতে, কারণ ইন্ডিভিজুয়াল গতিতে সলভ করলে হবে না। আপেক্ষিক গতিটা কি? আপেক্ষিক গতিটা হচ্ছে, ধরো একটা ট্রেন, আমি একটা বিন্দু দিচ্ছি, একটা এ বিন্দু, দুটা স্টেশন, একটা এ স্টেশন, বি স্টেশন, দুটা স্টেশন। একটা ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে যাচ্ছে, অপর একটা ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে যাচ্ছে। অর্থাৎ তাহলে এখানে দুটা ট্রেনের মুখ দেখো, দুটা ট্রেনের মুখ হচ্ছে পরস্পরের দিকে, পরস্পরের দিকে। অথবা আমি বলতে পারি যে তাদের গতির অভিমুখ বিপরীতমুখী, অর্থাৎ একটা এ থেকে বি এর দিকে, অন্যটা বি থেকে এ এর দিকে। যদি এরকম হয়, গতির অভিমুখ যদি বিপরীত দিক হয় অথবা পরস্পরের দিকে হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ এখানে যোগ করতে হবে। অর্থাৎ যে দুটা গতিবেগ দেওয়া থাকবে প্রশ্নে, সেই দুটা গতিবেগকে তোমরা যোগ করবে। মনে রাখবে, প্রশ্নে যদি দুটা গতিবেগের কথা বলে অবশ্যই দুটা গতিবেগের সমন্বয়ে কাজটা কমপ্লিট করব, কোনো একটা একটা গতিবেগ দিয়ে হবে না। এটা একটা কনসেপ্ট। দ্বিতীয় থিম দেখো, দুটি গতির অভিমুখ একই দিকে হলে গতি দুটির অন্তরফল নির্ণয় করতে হবে। অর্থাৎ আপেক্ষিক গতিবেগ যদি আমরা যখন নির্ণয় করব, যদি এবার যদি এটা 1 নম্বর কেস, এটা কেস 1, এটা কেস 1 কি? যদি গতির অভিমুখ বিপরীতমুখী হয় অথবা পরস্পরের দিকে হয়। কেস 2, কেস 2, কেস 2 কি? যদি একই দিকে হয়, একটা ট্রেন, আবার আমি বলছি এ স্টেশন বি স্টেশন, একটা ট্রেন এ থেকে বি এর স্টেশন, এ থেকে বি স্টেশনের দিকে যাচ্ছে, অন্য ট্রেনটাও এ থেকে বি স্টেশনের দিকে যাচ্ছে। তাহলে দেখো, তোমরা এবার ভাবার চেষ্টা করো, এই ক্ষেত্রে ট্রেন দুটার তাড়াতাড়ি মিলিত হবে, না এই ক্ষেত্রে ট্রেন দুটার আলাদা তাড়াতাড়ি মিলিত হবে? নিঃসন্দেহে এই ক্ষেত্রে তাড়াতাড়ি মিলিত হবে, কারণ এই ট্রেনটা এদিকে আসছে, ওই ট্রেনটাও এদিকে আসছে, মানে দুজনেই দুজনের দিকে আসছে, তাহলে তো কাজটা তাড়াতাড়ি হবে। সেই জন্য এখানে আমরা আপেক্ষিক গতিবেগটা যোগ করি। আর এখানে আপেক্ষিক গতিবেগ অর্থাৎ যদি একই দিকে যায়, গতির অভিমুখ যদি একই দিকে হয়, সেই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে। অর্থাৎ বড় গতিবেগ থেকে ছোট গতিবেগ বিয়োগ করে দিতে হবে। আমরা হাতে কলমে বোঝার চেষ্টা করছি। দেখো কিভাবে হবে। এই যে একটা ট্রেন, এই ট্রেনটা কি এই দিক থেকে এলো। আচ্ছা, আমি লেখাগুলো মিটিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি। এদিকে দেখো, এই যে একটা ট্রেন তোমরা দেখতে পেলে, এই ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে আসছে? এই যে এইখান থেকে এই ট্রেনটা এইদিকে আসছে। আবার দেখো, আবার অন্য একটা ট্রেন কোন দিকে আসছে, এই যে দেখো, এই ট্রেনটা এখান থেকে এদিকে আসছে, এই ট্রেনটা এখান থেকে এদিকে আসছে। দেখো দুটার গতি অভিমুখ পরস্পরের দিকে, ট্রেন দুটা পরস্পরের দিকে আসছে। তাহলে আমরা বলতে পারি না যে পরস্পরের দিকে যখন ট্রেন দুটা আসছে তাহলে তো তারা তাড়াতাড়ি মিলিত হবে, তাদের দেখাটা তাড়াতাড়ি হবে। সেই জন্য এই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ যোগ হবে। অর্থাৎ এই ট্রেনের, আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট, এই ট্রেনের গতিবেগ ধরো 100 কিমি পার আওয়ার, আর এই ট্রেনের গতিবেগ ধরে নাও 60 কিমি পার আওয়ার। তাহলে এই ট্রেন দুটার একত্রে আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে 100 প্লাস 60 ইকুয়াল টু 160 কিমি পার আওয়ার। অর্থাৎ যখন আমরা প্রশ্নটা সলভ করব তখন 160 কিমি গতিতে ট্রেন দুটা কাজ করবে একসঙ্গে। আমরা পরের থিমে আসছি। দেখো, আচ্ছা, এই যে এই থিম অনুযায়ী পরে আমরা প্রশ্ন পেয়ে যাব, সলভ করতে পারবে। এখন এখন আসলে আমি একটু কনসেপ্ট দিচ্ছি, না হলে বুঝতে অসুবিধা হবে। পরের থিম দেখো কি রয়েছে। আচ্ছা, আমি প্রিভিয়াস করে দিচ্ছি। পরের থিম, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে যখন তোমার ট্রেন দুটার গতির অভিমুখ পরস্পরের দিকে হচ্ছে, এটা একটা। এবার যখন পরস্পরের, আচ্ছা প্রিভিয়াস, আচ্ছা আমরা আসছি। এদিকে দেখো, এটা পরস্পরের দিকে। আর এই থিমটা দেখো, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? এই ট্রেনটা এদিকে যাচ্ছে, আবার এই ট্রেনটাও এদিকে যাচ্ছে। দুটা ট্রেনেরই গতির অভিমুখ একই দিকে। একই দিকে হলে কি, প্রথম ট্রেন দেখো এই যে এই বরাবর চলে যাচ্ছে, গেল। এবার দ্বিতীয় ট্রেন দেখো এই বরাবর চলে যাচ্ছে, গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে দুটা ট্রেনের গতির অভিমুখ একই দিকে, অর্থাৎ এইখানে আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়ে যাবে। অর্থাৎ ধরো এই ট্রেনের গতিবেগ 100 কিমি পার আওয়ার, এই ট্রেনের গতিবেগ 60 কিমি পার আওয়ার, তাহলে আপেক্ষিক গতিবেগটা হয়ে যাবে 100 মাইনাস 60 ইকুয়াল টু 40 কিমি পার আওয়ার। আচ্ছা, আমরা পরের থিমে আসছি, দেখি কি রয়েছে। এবার কি বলছে, গতিবেগ, প্রথম থিম দেখো, গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক যখন দূরত্ব স্থির থাকে। এটা অত্যধিক ইম্পর্টেন্ট। আমি যদি লিখি, এখানে ধরো অজিত লিখলাম, আর এখানে
অসীম আমি অন্য নাম লিখছি, বিপ্লব লিখছি। তাহলে এদিকে দেখো, তাহলে গতিবেগ আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক নিশ্চয়ই জানো, ব্যস্ত সম্পর্ক হচ্ছে যে একটা রাশি যদি বেড়ে যায় তার জন্য অন্য রাশিটা কমে যাবে, অথবা প্রথম রাশিটা যদি কমে যায় তার জন্য অন্য রাশিটা বেড়ে যাবে। অর্থাৎ তোমার গতিবেগ যদি বেশি হয় তোমার সময় কম লাগবে, এই যে তুমি গতিবেগ বাড়াচ্ছ তো সময় কমবে। তুমি যদি কোনো একটা স্থান বেশি গতিতে যাও তাহলে তোমার সময়টা কম লাগবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। কেউ যদি স্লো মোশনে যায়, ধীরে ধীরে যায়, তাহলে তার সময় বেশি লাগবে। অর্থাৎ আমি যদি বলি অজিত আর বিপ্লবের গতির অনুপাত 6:7, গতির অনুপাত বলছে, এটা স্পিড। অর্থাৎ অজিত যদি ছয় ছয় ধরে নাও 6 মিটার পার সেকেন্ড অজিতের গতিবেগ, বিপ্লবের গতিবেগ 7 মিটার পার সেকেন্ড, তাহলে তাদের সময়ের অনুপাত হবে, এবার তোমরা বলো অজিতের এখানে কার গতিবেগ বেশি? বিপ্লবের গতিবেগ বেশি। বিপ্লবের গতিবেগ 7 ইউনিট, অজিতের গতিবেগ 6 ইউনিট। তাহলে নিঃসন্দেহে বিপ্লবের সময় কম লাগবে। কেন লাগবে কম? কারণ বিপ্লবের গতিবেগটা বেশি। তাহলে তাদের সময়ের অনুপাতটা হয়ে যাবে 7:6। যদি দুটা অনুপাত থাকে জাস্ট অনুপাত দুটোকে উল্টে দাও, গতির যে অনুপাত থাকবে সেটাকে উল্টে দিলেই সময়ের অনুপাত হয়ে যাবে। যে বেশি গতিতে যাবে তার কম সময় লাগবে, যে কম গতিতে যাবে তার বেশি সময় লাগবে। তাহলে অজিত আর বিপ্লবের গতির অনুপাত যদি 6:7 হয় তাহলে তাদের সময়ের অনুপাত, কোন একটা দূরত্ব যেতে সময়ের অনুপাত 7:6 হয়ে যাবে। এখন আমি যদি বলি যে অজিত কোন একটা পথ অতিক্রম করে 21 মিনিটে, 21 মিনিট, অজিতের কোন একটা দূরত্ব অতিক্রম করতে 21 মিনিট লাগছে, তাহলে বলো তো বিপ্লবের কত মিনিট লাগবে? বিপ্লবের নিঃসন্দেহে কি লাগবে? কম লাগবে, কারণ বিপ্লবের গতিবেগ বেশি। এই যে দেখো বিপ্লবের কম সময় লাগবে। তাহলে এই যে 7 থেকে 21 কত গুণ করে 21 হয়? 7-এর সঙ্গে কত গুণ করলে 21 হয়? 3। তাহলে এখানেও 3 গুণ করো। এটা যদি বুঝতে না পারো তাহলে অনুপাত সমানুপাতের ক্লাস তোমরা দেখো, প্লেলিস্টে রয়েছে। তাহলে 3-6-18। অর্থাৎ কোন একটা দূরত্ব যদি অজিত 21 মিনিটে অতিক্রম করে তাহলে সেই দূরত্বটা বিপ্লব অতিক্রম করবে 18 মিনিটে। বোঝা গেছে? আমরা পরের পেজে আসছি। আচ্ছা, এখানে আরেকটা থিম ছিল, কি বলা হয়েছে আমি এটা মুছে দিচ্ছি। দ্বিতীয় থিম দেখো, দ্বিতীয় থিম বলা হয়েছে যে কোন স্থানে এক্স কিমি গতিবেগে গিয়ে ওয়াই কিমি গতিবেগে ফিরে এলে যাতায়াতের গড় গতিবেগ কত? 2xy/x+y। অর্থাৎ গড় গতিবেগ, গড় জিনিসটা কি? গড় জিনিসটা হচ্ছে, আমি একটু ছোট্ট করে গড় জিনিসটা দেখি। গড় জিনিসটা হচ্ছে, ধরো তুমি 10টা রুটি খেলে কোনো একদিন, আর তোমার বন্ধু খেলো 8টা রুটি। তুমি খেয়েছো 10টা রুটি, তোমার বন্ধু খেয়েছে 8টা রুটি, তাহলে তোমরা গড়ে কত খেয়েছো? গড়টা হচ্ছে দুটাকে যোগ করবে, তুমি খেলে 10, তোমার বন্ধু খেলো 8, আর কয়জন? 2 জন, সেই জন্য 2 দিয়ে ভাগ করবে। অর্থাৎ 10 8 18, 2 দিয়ে ভাগ করলে 9। অর্থাৎ তোমরা গড়ে 9টা রুটি খেয়েছো, এটাকে গড় বলা হয়। গড় হচ্ছে কয়েকটা রাশির মধ্যমান। হুম? তাহলে এবার দেখো গতিবেগ, দ্বিতীয় থিম কি বলা হয়েছে? কোন স্থানে এক্স কিমি গতিবেগে গিয়ে ওয়াই কিমি গতিবেগে ফিরেলে যাতায়াতের গড় গতিবেগ 2xy/x+y। আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো এটা তোমার বাড়ি আর এটা তোমার স্কুল। তুমি বাড়ি থেকে স্কুলে গেলে কোন একটা গতিতে, ধরো গেলে 30 কিমি গতিতে, 30 কিমি/আওয়ার গতিতে গেলে, আর স্কুল থেকে যখন বাড়ি ফিরে এলে তখন 20 কিমি/আওয়ার গতিতে ফিরে এলে। তাহলে এখন বলা হবে যে যাতায়াতের গড় গতিবেগ কত? তাহলে এখানে গড় গতিবেগের ফর্মুলাটা এটা 2xy/x+y। অর্থাৎ x এ তুমি গেলে, y এ ফিরে এলে, তাহলে গড় গতিবেগ কত? এখানে দেখছি আমরা গড় গতিবেগ কত, 2xy। তাহলে 2 × 2 × xy, x টা 30, y টা কত? 20, বাই x+y। তাহলে x টা 30, y টা 20, তাহলে কত? 50। কাটাকাটি করো, এটাই হয়ে যাবে গড় গতিবেগ। এই যে 0 0 কেটে দিলাম, 5 1 5, 4 5 20, তাহলে কত? 3 4 12, 12 2 24 কিমি/আওয়ার। অর্থাৎ তুমি যদি কোনো একদিন স্কুল 30 কিমি গতিতে যাও আর 20 কিমি গতিতে ফিরে আসো, তাহলে তোমার স্কুলে যাতায়াতের গড় গতিবেগ হয়ে যাবে 24 কিমি/আওয়ার। আমরা পরের থিমে আসছি। আচ্ছা, আর থিম নেই, এবার আমাদের শুরু হয়ে যাচ্ছে প্রশ্ন। এবার আমরা দ্রুত ফার্স্ট প্রশ্ন করব। এবার আমি বলে দিই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে ও লেখার সুবিধার্থে কিছু কিছু লিখবো, কিন্তু পরীক্ষা হলে সব কথা লেখার দরকার নেই। পরীক্ষা হলে টার্গেট হচ্ছে তুমি অ্যান্সার মেলাও, তুমি কি পদ্ধতি অ্যাপ্লাই করলে, কি লিখলে, সেটা কোনো ব্যাপার নয়, তুমি অপশনটা রাইট করো, অপশনটা দিলেই হলো। আচ্ছা দেখো, একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/আওয়ার, বলা হচ্ছে ট্রেনের গতিবেগ মিটার/সেকেন্ডে নির্ণয় করো। আমরা কি জানি, থিমে পড়েছি যে কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে এলে কি দিয়ে গুণ করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে মিটার/সেকেন্ড চলে আসবে। কাটাকাটি করো, তাহলে 18 × 18, 5 18 90, 5 5 25, 25 মিটার/সেকেন্ড। অর্থাৎ
যে ট্রেনের গতিবেগ 90 কিমি পার আওয়ার, সেই ট্রেনকেই যদি আমরা বলি যে মিটার পার সেকেন্ডে কত, সেটা হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে 25 মিটার যাবে। 1 সেকেন্ডে 25 মিটার যাওয়া মানেই 1 ঘন্টায় 90 কিমি যাওয়া, একই কথা, শুধু ইউনিটটা আলাদা হচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? ট্রেনটার গতিবেগ হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড, অপশন ডি। পরের প্রশ্নে আমরা আসছি। পরের প্রশ্ন দেখো, একটা চিতাবাঘের সেম প্রশ্ন, আমি তাও দেখাচ্ছি। একটা চিতাবাঘের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে আসতে হবে। তুমি কিমি পার আওয়ারে গতিবেগ নির্ণয় করো। প্রশ্নে কি বলা হয়েছে? একটা চিতাবাঘের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড হলে চিতাবাঘটি কত ঘন্টায় 288 কিমি পথ অতিক্রম করবে? দেখো, চিতাবাঘটা কতটা পথ অতিক্রম করার কথা বলা হয়েছে? 288 কিমি। কিমি আছে, কত ঘন্টায় আছে, আর এখানে আছে মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে তুমি প্রথম কাজ হবে, এটাকে চিতাবাঘের গতিবেগটাকে কিমি পার আওয়ারে নির্ণয় করে নাও। আমাদের কাছে সহজ হয়ে যাবে। 20 কে কিমি পার আওয়ারে নির্ণয় করতে হলে কি করব? 18/5 দিয়ে গুণ, অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার আওয়ারে আসো তাহলে 18/5 দিয়ে গুণ। এটা গতিবেগটা কিমি পার আওয়ারে বেরোবে। আমি কাটছি, 5 × 5 = 4, 5 × 20, 4 × 18 = 72 কিমি পার আওয়ার। অর্থাৎ ওই চিতাবাঘটার গতিবেগ হয়ে যাবে 72 কিমি পার আওয়ার। অর্থাৎ চিতাবাঘটা 1 ঘন্টায় 72 কিমি পথ যাবে। তাহলে 288 কিমি পথ যেতে কত সময় লাগবে? সুতরাং মোট সময়, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা যদি বুঝতে অসুবিধা হয়। তোমার গতিবেগ, আমি ধরে নিলাম তোমার গতিবেগ 5 কিমি পার আওয়ার, অর্থাৎ তুমি 1 ঘন্টায় 5 কিমি যাচ্ছ। এবার বলো তো, তোমার 30 কিমি যেতে মোট কত সময় লাগবে? কি করবে তুমি? 30 কে 5 দিয়ে ভাগ করবো, 5 × 6 = 30, তাহলে 6 ঘন্টা বলতে পারি। তাহলে ঠিক এইরকমই করবো, যে তাকে যেতে হবে কতটা, চিতাবাঘটাকে কতটা পথ যেতে হবে? 288 কিমি। 1 ঘন্টায় কতটা যায়? 72 কিমি। তাহলে 72 দিয়ে ভাগ করো, তাহলে কত ঘন্টা লাগবে পেয়ে যাবে। এই যে 4 72 288, 4 দিয়ে কাটো, এই যে 4 2 8, 4 7 28, তাহলে 4 ঘন্টা। অর্থাৎ চিতাবাঘটা যদি 20 মিটার পার সেকেন্ডে দৌড়ায় তাহলে 288 কিমি পথ যেতে চিতাবাঘের মোট সময় লাগবে 4 ঘন্টা। এখানে ঘন্টাতেই বলা হয়েছে, তাহলে 4 ঘন্টা, অপশন ডি। পরের প্রশ্নে আমরা আসছি। দেখো, নেক্সট প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে দুইজন আছে, মুন্না ও মুন্নি। মুন্না মুন্নি, মুন্না মুন্নি কি? আমি, দেখো, মুন্না একটা ছেলে আর মুন্নি। তাহলে মুন্না আর মুন্নি নিজেদের মধ্যে দেখা করতে, আমি প্র্যাকটিক্যালি দেখাবো এটা। মুন্না আর মুন্নি নিজেদের মধ্যে দেখা করতে চাইছে, তারা মিলিত হতে চাইছে, দীর্ঘদিন মিলিত হতে পারেনি তাদের। হ্যাঁ, তাহলে কি? মুন্নার গতিবেগ, এটা আপেক্ষিক গতি দিয়ে সলভ করতে হবে আমাদের। মুন্নার গতিবেগ ও মুন্নির গতিবেগের অনুপাত 6, সরি বলে দিয়েছে, অনুপাত বলেনি। তাদের গতিবেগ যথাক্রমে 6 কিমি ও 5 কিমি। অর্থাৎ মুন্না 6 কিমি পার ঘন্টায় হাঁটতে পারে বা দৌড়াতে পারে, যাই বললো। মুন্না 6 কিমি পার ঘন্টায় যাচ্ছে এইদিকে, আর মুন্নির গতিবেগ কেমন? 5 কিমি পার ঘন্টা। অর্থাৎ মুন্না মুন্নি পরস্পরের দিকে আসছে, তারা দেখা করবে, তারা কোন একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে বলা হয়েছে যে তাদের বাড়ির দূরত্ব কত? মুন্নার মুন্নির বাড়ির দূরত্ব বলে দিয়েছে 143 কিমি। 143 কিমি। তাহলে এই 143 কিমি পথ যেতে তাদের মোট কত সময় লাগবে? তাহলে দেখো, মুন্না 1 ঘন্টায় 6 কিমি যায় আর মুন্নি 1 ঘন্টায় 5 কিমি যায়। তাহলে বলো তো, আর দুটা গতি থাকলেই আপেক্ষিক গতিবেগ আমরা জানি। এখানে আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ না বিয়োগ? দেখো, পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে তো কাজটা তাড়াতাড়ি হবে। দুজনেরই গতিটা কাজে লাগছে, দুজনেই দুজনের দিকে আসছে, তাহলে তো তাড়াতাড়ি দেখা হবে। তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে যোগ। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে মুন্না 1 ঘন্টায় 6 কিমি ক্রস করছে, মুন্নি 1 ঘন্টায় 5 কিমি ক্রস করছে। তাহলে তারা তারা দুজন মিলে তো 1 ঘন্টায় 11 কিমি পথ ক্রস করে নিচ্ছে। আর তাদের ক্রস করতে হবে কতটা? 143। আচ্ছা, তারা মিলিত হবে মানে দুইজন মিলে 143 কিমি পথ যেতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। 143 কিমি না গেলে তারা মিলিত হবে না। তাহলে তারা 1 ঘন্টায় কতটা পথ যাচ্ছে? 11 কিমি। 1 ঘন্টায় তারা 11 কিমি পথ ক্রস করছে। তাদের ক্রস করতে হবে কতটা পথ? তারা মিলিত হতে চাইছে, তাহলে কতটা পথ ক্রস করতে হবে? 143 কিমি। তাহলে মোট সময় কি হবে? মোট সময় হয়ে যাবে 143 কে 11 দিয়ে ভাগ করো, তাহলে এত ঘন্টা। যে কাটো, 11 × 11, 3 × 11 = 33। কত ঘন্টা? 13 ঘন্টা। তাহলে কত ঘন্টা লাগবে? 13 ঘন্টা। তাহলে অপশন 13 ঘন্টা। আচ্ছা, এটা আমরা হাতে কলমে দেখাচ্ছি। দেখো আসলে কি ঘটছে। এদিকে দেখো, এই যে এদিক থেকে মুন্না আসবে আর একদিক থেকে মুন্নি আসবে। কি এলো? মুন্না এলো। এই যে মুন্না এলো, মুন্না তার বাড়ি থেকে এলো। এবার দেখো এদিক থেকে মুন্নি আসবে, তাহলে এই যে মিলিত হলো। তাহলে এই যে তারা কোন একটা বিন্দুতে মিট করলো, তাহলে এই বিন্দুটা মিট করলো, অর্থাৎ তারা দুজন মিলে 143 কিমি পথ ক্রস করেছে। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দেখো, প্র্যাকটিক্যালি দেখো, আমি এটা মেটাচ্ছি, নিশ্চয়ই তোমরা লিখে নেবে, খাতায় লিখে নেবে, প্রয়োজনে পজ করে দেখতে পারো, সমস্যা নেই। এই যে দেখো, তাহলে কি? এই যে মুন্না এলো এখান থেকে, এবার মুন্নি আসছে। দেখো,
এই যে তারা কি হলো, তারা মিলিত হলো, তারা মিলিত হতে চাইছিল, তাহলে তারা কত ঘন্টা পর মিলিত হলো? তারা 13 ঘন্টা পর মিলিত হবে। মোট কত ঘন্টা? 13 ঘন্টা। আমরা নেক্সট প্রশ্নে আসছি। দেখো, অজিত ও রফিকের গতিবেগের অনুপাত 5:6। কারা কারা আছে? অজিত আছে আর রফিক আছে। আমি এ ফর অজিত, আর ফর রফিক। তাদের গতিবেগের অনুপাত 5:6, স্পিডের অনুপাত। আমরা কি থিমে তো জেনেছি যে গতিবেগ আর সময়, গতিবেগ আর সময় ব্যস্ত হয়। তুমি যদি গতিবেগ বাড়িয়ে দাও তাহলে সময় কম লাগবে, তাহলে টাইম। তাহলে গতিবেগের অনুপাত 5:6। গতিবেগকে জাস্ট উল্টে দিলে, দুটা গতিবেগ যদি দেওয়া থাকে, দুটার অনুপাত দেওয়া থাকলে গতিবেগকে জাস্ট উল্টে দিলেই সময় পেয়ে যাবে, সময়কে উল্টে দিলে গতিবেগ পেয়ে যাবে। তাহলে সময়ের অনুপাত 6:5। অর্থাৎ অজিতের যদি 6, ধরে নাও যদি অজিতের কোনো একটা ডিস্টেন্স যেতে যদি অজিতের 6 ঘন্টা লাগে, রফিকের 5 ঘন্টা লাগবে। এর 6 মিনিট লাগলে 5 মিনিট লাগবে, এইভাবে চলতে থাকবে। এর যদি 6 ইউনিট লাগে, 5 ইউনিট লাগবে। এবার দেখো, কোন একটা দূরত্ব অতিক্রম করতে রফিকের কত সময় লেগেছে? 60 মিনিট। এই যে রফিকের কত লেগেছে? 60 মিনিট। 60 মিনিট। তাহলে অজিতের কত লাগবে? তাহলে অজিতের লাগবে, এখানে দেখো, রফিকের গতিবেগের ইউনিটটা তো 5 ইউনিট ছিল, 5 ইউনিট থেকে ওর 60 মিনিট লাগছে। তাহলে 5 কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 12 দিয়ে। 5 12 60। এই যে এই কনসেপ্টটা যদি অসুবিধা হয়, যদি তোমাদের সমস্যা হয়, তাহলে অনুপাত সমানুপাতের ক্লাস দেখবে, আমাদের প্লে লিস্টে রয়েছে। তাহলে এখানেও তুমি 12 দিয়ে গুণ করো, তাহলে 6 12 72 মিনিট। অর্থাৎ যে পথটা রফিক 60 মিনিটে অতিক্রম করবে, সেই পথটা অজিত অতিক্রম করবে 72 মিনিটে। কেন? কারণ রফিকের গতিবেগ বেশি, রফিকের সময় কম লাগবে। অজিতের গতিবেগ কম, সেই জন্য অজিতের সময় বেশি লাগবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 72 মিনিট। আমরা পরের প্রশ্নে আসছি। দেখো, পরের প্রশ্ন অত্যধিক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এটা সিজিএল এর প্রশ্ন। আমি পাশে সাল লিখিনি, এটা সিজিএল এর প্রশ্ন, সম্ভবত 2023, আমি যদি খুব ভুল না হয়, তাহলে 2023। তাহলে দেখো, বড় প্রশ্ন, কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতে সলভ করব। এটা দুটো পদ্ধতিতে সলভ করা যায়, অনুপাত সমানুপাত দিয়ে করা যায়, অথবা ওই ঐকিক নিয়মেও করা যায়। আমি অনুপাত সমানুপাত দেখাচ্ছি। কি বলছে? একটা রেস কত মিটার রেস? 1400 মিটার রেস। এই রেসটা 1400 মিটার। 1400 মিটারের রেস দৌড়াতে অমিতের সময় লাগে, এই যে অমিত, কয়জন ব্যক্তি আছে? অমিত আর করিম। অমিতের সময় লাগে, এই রেসটা দৌড়াতে অমিতের সময় লাগে, প্রশ্নটাকে পড়ে নাও তোমরা, যে 1400 মিটার দৌড় প্রতিযোগিতায় দৌড় শেষ করতে অমিতের সময় লাগে 1 মিনিট 6 সেকেন্ড এবং করিমের সময় লাগে 77 সেকেন্ড। তারা একই সঙ্গে দৌড়ালে অমিত কত মিটার দূরত্বে করিমকে পরাজিত করবে? তাহলে আচ্ছা বলো, 1400 মিটার দৌড়াতে অমিতের মোট কত সময় লাগছে? 1 মিনিট 6 সেকেন্ড। তাহলে 66 সেকেন্ড বলতে পারি। 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 6 সেকেন্ড 66 সেকেন্ড। এটা কি সময়? আর এই রেসটা দৌড়াতে করিমের মোট কত সময় লাগছে? 77 সেকেন্ড। তাহলে এটাই তো ওদের সময়ের অনুপাত। আমি যদি অনুপাত করে দিই, অনুপাত হচ্ছে কোন দুটো রাশির লঘিষ্ঠতম মান, কাটাকাটি করো, 6 11 66, 7 11 77। আসলে এটাই তাদের সময়ের অনুপাত। অর্থাৎ অজিতের যদি 6 একক সময় লাগে, করিমের সময় লাগবে 7 একক। আমরা এক্ষুনি শিখেছি যে সময় আর গতিবেগ পরস্পর ব্যস্ত হয়। তাহলে গতিবেগের অনুপাত কি হয়ে যাবে? গতিবেগের অনুপাত জাস্ট তুমি উল্টে যাও, 7:6, 7:6। অর্থাৎ অজিতের গতিবেগ যদি 7 ইউনিট হয়, করিমের গতিবেগ 6 ইউনিট হবে। এবার বলো, এখানে কার গতিবেগ বেশি? অজিতের গতিবেগ বেশি। তাহলে তুমি বলতে পারো যে অজিতের গতিবেগ যেহেতু বেশি, তাহলে নিঃসন্দেহে এই রেসটা কে আগে কমপ্লিট করবে? এই রেসটা আগে অজিত কমপ্লিট করবে। এই যে এখানে ধরো এন্ডিং পয়েন্ট, এখানে পৌঁছালেই রেস কমপ্লিট। এখানে শুরুর পয়েন্ট, এটা শুরু আর এটা এন্ডিং। তাহলে অজিত আগে পৌঁছাবে। তাহলে অজিতকে আমি 1400 মিটার পৌঁছে দিচ্ছি। এবার দেখো, অজিতকে আমি 1400 মিটার, রেস কমপ্লিট করা মানে 1400 মিটার পৌঁছানো। তাহলে অজিতের গতিবেগ ছিল 7 একক। 7 একক থেকে আমি 1400 মিটার পৌঁছে দিলাম। তাহলে এই 7 কে কত দিয়ে গুণ করলে 1400 হয়? 200 দিয়ে গুণ করলে, এই যে 2 দুগুণে 14, 200। তাহলে এখানেও তুমি 200 দিয়ে গুণ করো, 6 দুগুণে 1200। অর্থাৎ যখন অজিত পুরোপুরি রেসটা কমপ্লিট করবে, অর্থাৎ অজিত যখন 1400 মিটার কভার করবে, তখন করিম কতটা এগিয়ে আসবে? 1200 মিটার এগিয়ে আসবে। অর্থাৎ আমরা বলতে পারি যে অজিতের যখন রেসটা কমপ্লিট হয়ে যাবে, তখনও করিম কিন্তু 200 মিটার পিছিয়ে থাকবে। অর্থাৎ মোটের উপর করিম 200 মিটার 1200 মিটার পৌঁছে গেছে। তাহলে করিম কতটা পিছিয়ে আছে যখন অজিত রেসটা কমপ্লিট করছে? তাহলে তারা পিছিয়ে আছে। সুতরাং এই যে বলেছে অমিত কত মিটার দূরত্বে করিমকে পরাজিত করবে, অর্থাৎ অমিত যখন পৌঁছে যাবে, অমিত যখন 1400 মিটার পৌঁছে গেল, তখন করিম কত মিটার পৌঁছাচ্ছে? 1200 মিটার। তাহলে কত মিটার পিছিয়ে থাকছে? 200 মিটার পিছিয়ে থাকছে। দেখো, আমি বোঝানোর জন্য এত কথা লিখছি, পরীক্ষা হলে তো লিখবে না তোমরা। পরীক্ষা হলে যতটা শর্ট করতে পারো, তুমি শুধু অ্যান্সার বার করবে। তাহলে পরাজিত করবে, অর্থাৎ অমিত করিমকে পরাজিত করবে
তোমরা যেহেতু নোট তৈরি করবে সেই জন্য আমি লিখে রাখছি, পরাজিত করবে কি 1400 মাইনাস 1200, অর্থাৎ অমিত যে সময় 1400 মিটার কভার করবে সেই সময়ে করিম কভার করবে 1200, তাহলে কত মিটার করিম পিছিয়ে থাকবে? 200 মিটার। অর্থাৎ অমিত করিমকে 200 মিটারে পরাজিত করবে। অ্যান্সার কি 200 মিটার, অপশন ডি। নেক্সট প্রশ্ন আমরা আসছি, দেখো নেক্সট প্রশ্ন কি আছে। একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ আমরা এক্ষুনি শিখলাম থেমে 2xy/x+y। এক্স ওয়াইটা কি? এক্সটাতে যাচ্ছে, ওয়াইটাতে ফিরে আসছে, তাহলে করো। তাহলে ট্রেনটা 45 কিলোমিটারে যাচ্ছে, এই যে প্রথমে 2 দিয়ে 2 2 এই যে 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে 45 গেল আর ফিরে আসছে কততে? 36 কিমিতে ফিরে আসছে, বাই এক্স প্লাস ওয়াই অর্থাৎ 45 প্লাস 36 81 হয়ে যাবে যোগ করলে। কাটাকাটি করো, আমি কাটছি 9 দিয়ে, 9 9 81, 4 9 36, আবার কাটো, 9 1 9, 5 9 45, তাহলে কত হলো দেখো, 5 দুগুণ 10 আর 4 10 40, 40 কিমি পার আওয়ার, অর্থাৎ গড় গতিবেগ হয়ে যাবে 40 কিমি পার আওয়ার। ট্রেনটার গড় গতিবেগ 40 কিমি পার আওয়ার, তাহলে অপশন বি। পরের প্রশ্নে আসছি আমরা, দেখো নেক্সট সেম প্রশ্ন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার লিখবে। কিভাবে লিখবে? এখানে লিখবে নম্বর 7 আর নম্বর 7 দেবে, 7 নম্বর যেহেতু প্রশ্ন, আর এখানে লিখবে অপশনটা। অপশন লিখলেই হলো, অথবা তুমি রেজাল্টও লিখতে পারো, যে অপশনটা হবে। তোমরা নিশ্চয়ই পারবে। একই সেম প্রশ্ন, যে এক ব্যক্তি 40 কিলোমিটার গতিতে একই স্থানে গিয়ে 60 কিলোমিটার গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তোমরা অবশ্যই লিখবে। আমি সবার কমেন্ট চেক করব, যদি ভুল হয় তাহলে সঠিক করে দেবো বা ঠিক করে দেবো। নেক্সট প্রশ্ন আমরা আসছি। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, সেম একই প্রশ্ন। এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিমি গতিতে গিয়ে 35 কিমি গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? সেম প্রশ্ন, এটা তোমাদের জন্য থাকছে। একটা 7 নম্বর থাকলো আর 8 নম্বর থাকলো। যারা 7 নম্বর করবে অন্যরা 8 নম্বর করার চেষ্টা করো, এইভাবে লিখবে, লেখার ধরনটা যেন এরকম হয়। নম্বর 8, তাহলে অ্যান্সার কত হলো সেটা লিখে দাও এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। পরের প্রশ্নে আমরা আসছি, 9 নম্বর দেখো। এক ব্যক্তি প্রথম অর্ধেক 30 কিমি গতিতে গিয়ে বাকি অর্ধেক 20 কিমি গতিতে যায়, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? সেম প্রশ্ন, আমি এটা তোমাদের জন্য সলভ করে দিচ্ছি। একই অর্ধেক, প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক বলেও যখন তুমি গড় গতিবেগ বার করবে একই ফর্মুলা, কি 2xy, তাহলে 30 এ গেল আর 20তে বাকিটা যাচ্ছে, বাই x প্লাস ওয়াই, তাহলে 30 প্লাস 20, তাহলে 50, এটাই হয়ে যাবে গড় গতিবেগ। আমি কেটে দিচ্ছি 0 0, 5 একে 5, 4 5 এ 20, তাহলে কত হচ্ছে? 3 দুগুণ 6, 4 6 24 কিমি পার আওয়ার, অর্থাৎ ওই ব্যক্তির যাত্রাপথের গড় গতিবেগ হবে 24 কিমি পার আওয়ার, অপশন এ। পরের প্রশ্নে আমরা আসছি, নেক্সট নেক্সট দেখো বলছে, আচ্ছা এটা একটু অন্য টাইপ, গড় গতিবেগ দিয়ে বার করবো, অন্য টাইপ। আমি ইম্পর্টেন্ট লিখে রাখছি, এই টাইপ গুলো বারবার পরীক্ষায় আসছে, এর জন্য আমাদের একটু আমি অন্য ব্যাকগ্রাউন্ডে আসছি। এটা বলো, তার আগে এই প্রশ্নটা সলভ করার আগে এটা বলো, আমরা বলতে পারি যে তুমি যদি তোমার গড় গতিবেগকে সময় দিয়ে গুণ করো তাহলে টোটাল ডিস্টেন্স পাবে। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি স্পিড ইন্টু, ডিস্টেন্স ইকুয়াল টু লিখতে পারি স্পিড ইন্টু টাইম। আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। ডিস্টেন্স ইকুয়াল টু কি লিখতে পারি? স্পিড ইন্টু টাইম, অর্থাৎ স্পিড বলতে গড় স্পিডের কথা বলছি। ধরো তুমি কোন একটা, ধরো তুমি স্কুল যাচ্ছ বা অফিস যাচ্ছ, তোমার গতিবেগ, তুমি সাইকেলে যাচ্ছ বা বাইকে যাচ্ছ, আমি ধরে নিলাম তোমার গতিবেগ 20 কিমি পার আওয়ার, তোমার গড় গতিবেগ 20 কিমি পার আওয়ার। এখন আমি বললাম যে তুমি 20 কিমি পার আওয়ারে যাচ্ছ, অর্থাৎ ঘন্টায় এক ঘন্টায় 20 কিমি যাচ্ছ। তুমি এইভাবে ধরো 6 ঘন্টা বাইক চালিয়েছো, তুমি বাইকে যাচ্ছ, বাইকের গতিবেগ কেমন? 20 কিমি পার আওয়ার। বা সাইকেল, আমি সাইকেল বলে দিচ্ছি, বাইকের গতিবেগ বেশি হয়, সাইকেলের গতিবেগ আমি ধরে নিলাম 20 কিমি পার আওয়ার। তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ 20 কিমি পার আওয়ারে, আর সাইকেলটা চালিয়েছো কতক্ষণ? 6 ঘন্টা। তাহলে বলো যে তুমি কতটা পথ দিয়েছিলে এইভাবে 6 ঘন্টা চালিয়ে? তাহলে কি করবো আমরা, আমার গতিবেগ তোমার গতিবেগ 20 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় 20 কিমি, তাহলে তুমি 6 ঘন্টা চালিয়েছো, তাহলে কতক্ষণ যাবে, কতটা পথ যাবে? 20 ইন্টু 6, তাহলে 120 কিমি, অর্থাৎ তুমি 120 কিমি পথ যাবে। এবার আমরা এখানে আসছি, দেখো এখানে আবার এই প্রশ্নটা অনেকে ভুল করে। এখানে আগে তুমি গড় গতিবেগটা বার করো। গড় গতিবেগ কি? গড় গতিবেগ একই ফর্মুলা, 2xy/x+y। আগে করলে 2xy, 2x কত? 3 কিমি গতিতে যাচ্ছে আর ফিরে আসছে 2 কিমিতে, বাই x প্লাস ওয়াই, 3 প্লাস 2 5, এটাই হচ্ছে গড় গতিবেগ। এবার আমরা কি জানি, গড় গতিবেগকে যদি তুমি সময় দিয়ে গুণ করো, অঙ্কটা একবার পড়ে নাও। একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল? আমরা গড় গতিবেগকে যদি সময় দিয়ে গুণ করি কি পাবো? মোট পথ পাবো, মোট পথ।
আগে তাহলে এখানে এটা গড় গতিবেগ বেরিয়ে গেল, আমি কাটছি না, কাটাকাটি করার কোনো দরকার নেই, আমরা ফিনিশিং কাটবো কাটাকাটি করে, কারণ এগুলো এগুলো নিজেদের পরস্পরের সঙ্গে অটোমেটিক কেটে যাবে, সেই জন্য এক্ষুনি কাটার দরকার নেই। তাহলে এটা গড় গতিবেগ, গড় গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি, কত সময় লেগেছে ছেলেটার স্কুলে যেতে 5 ঘন্টা লেগেছে, তাহলে 5 ঘন্টা যদি দিয়ে গুণ করি তাহলে তার মোট পথ পেয়ে যাবো, অর্থাৎ সে কতটা পথ অতিক্রম করেছে সেটা পেয়ে যাবো। আমরা 5 5 কেটে দিচ্ছি, তাহলে দেখো কি হচ্ছে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 কিমি, 12 কিমি অ্যান্সার নয়। আবার বলছি, তাহলে 12 কিমিটা কি, 12 কিমি সে মোট পথ অতিক্রম করেছে, মনে রাখবে ছেলেটা মোট পথ অতিক্রম করেছে কতটা, 12 কিমি। তাহলে এবার বলো ও কোথায় গিয়েছে, স্কুলে গিয়েছিল, অর্থাৎ তার যাতায়াতের মোট পথ, সে স্কুলে গিয়েছে আবার ফিরে এসেছে, এইভাবে 12 কিমি অতিক্রম করেছে। তাহলে এখন যদি বলি যে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে কি বলবে 12 কিমি, না 12 কিমি স্কুলের দূরত্ব নয়, তাহলে স্কুলের দূরত্ব হয়ে যাবে, যেহেতু আবার ও ফিরে আসছে ও, আমি যদি বলি সে মোট কত পথ অতিক্রম করেছে তাহলে 12 কিমি। এবার যদি বলি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দূরত্ব এইভাবে লিখতে পারি আমরা, দূরত্ব, দূরত্ব কত, 12/2 = 6 কিমি। ব্যাপারটা কি, অর্থাৎ তার স্কুল বাড়ি থেকে স্কুলের দূরত্ব 6 কিমি। এবার দেখো তাহলে সে 6 কিমি গিয়েছে আবার 6 কিমি ফিরে এসেছে, তাহলে তো সে মোট 12 কিমি পথ হেঁটেছে, বা যেভাবে যা হেঁটেছে বা সাইকেলে গিয়েছে, তাহলে সে 12 কিমি, টোটাল 12 কিমি পথ কভার করেছে। তাহলে এখন স্কুলের দূরত্ব কত, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 6 কিমি, রাইট অ্যান্সার 6 কিমি, অপশন এ। আমরা পরের প্রশ্নে আসছি, দেখো পরের প্রশ্ন কি রয়েছে, সেম প্রশ্ন, একই প্রশ্ন, যে একজন ব্যক্তি ঘন্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং ঘন্টায় 5 কিমি গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত। এটা তোমাদের জন্য আমি হোম টাস্ক দিচ্ছি, নিশ্চয়ই পারবে, সেম নিয়ম, একই নিয়ম। তাহলে আগে তুমি গড় গতিবেগ বার করবে, আমি হিন্ট দিচ্ছি, আগে তুমি গড় গতিবেগ বার করবে, গড় গতিবেগ যদি তুমি 9 দিয়ে গুণ করো তাহলে টোটাল পথটা পেয়ে যাবে, টোটাল পথ সে কতটা পথ কভার করেছে, কিন্তু তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কেন, কারণ সে যাচ্ছে আবার ফিরে আসছে, অর্থাৎ সেই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তার ওই গন্তব্যের দূরত্বটা পেয়ে যাবে। অর্থাৎ আমি আবার বলছি, তোমার বাড়ি থেকে যদি স্কুলের দূরত্ব 10 কিমি হয়, আর আমি যদি তোমাকে বলি যে তুমি একদিন স্কুল গিয়েছো আবার ফিরে এসছো, তাহলে কতটা পথ ক্রস করেছো, তাহলে তুমি বলবে যে 20 কিমি, কারণ তুমি স্কুলে গিয়েছো 10 কিমি আবার ফিরে এসছো 10 কিমি, তাহলে তো 20 কিমি গিয়েছো। কিন্তু আমি যদি বলি যে স্কুলের দূরত্ব কত, তাহলে তো 10 আনসার হবে। হ্যাঁ, তাহলে এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকছে, কমেন্ট বক্সে লিখবে নম্বর 11, এভাবে লিখো নম্বর 11, পাশে অপশনটা লিখলেও হবে বা রেজাল্টটা লিখলেও হবে, আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। আমরা পরের প্রশ্নে আসছি, পরের প্রশ্ন দেখো, আচ্ছা এটা অত্যধিক ইম্পর্টেন্ট, এই টাইপটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বারবার আসতে থাকে যে কোনো একটা দূরত্বে গেলে ফার্স্ট পৌঁছায়, কোনো একটা দূরত্বে গেলে দেরি হয়ে যায়, এরকম। অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, গন্তব্যস্থলের দূরত্ব কত। এই টাইপের প্রশ্ন যদি থাকে তাহলে দেখো, তার আগে এটা দেখো, ধরো তুমি তোমার স্কুলে গিয়েছো, কোন একদিন স্কুল গেলে তুমি দেখলে যে 5 মিনিট দেরি হয়ে গেছে স্কুল যেতে, তাহলে তারপরের দিন তুমি ঠিক করলে যে না এবার আমি একটু বেশি স্পিডে যাব, ফাস্ট যাব, ফাস্ট গেলে তো তুমি বুঝতে পারলে না, কিন্তু এতটাই ফাস্ট গেছে যে তুমি 10 মিনিট আগে পৌঁছে গেছো স্কুলের, স্কুলের যে সঠিক সময় তার থেকে 10 মিনিট আগে পৌঁছে গেছো। প্রথম দিন তোমার 5 মিনিট দেরি হয়েছিল, কিন্তু পরের দিন তুমি 10 মিনিট আগে পৌঁছে গেছো। তাহলে এই ক্ষেত্রে তোমার 2 দিনের সময়ের পার্থক্য কত, 2 দিনের সময়ের পার্থক্য কত, আমি একটা গ্রাফ টেনে দেখাচ্ছি। অর্থাৎ এই যে ধরো গ্রাফ, এইটাকে আমি নিউট্রাল বলছি, অর্থাৎ এই সময়টা নিউট্রাল, এই সময়টা যদি তুমি পৌঁছাই তাহলে তুমি পারফেক্ট সময়ে স্কুলে পৌঁছালে। এটাকে আমি দেরির দিকে সূচিত করছি, মানে এদিক গেলে দেরি আর এদিক গেলে আগে পৌঁছাবে, আগে। দেখো আমি ধরো তুমি একদিন স্কুলে গিয়েছো, তুমি দেরি করে ফেলেছো কত মিনিট, 5 মিনিট, আমি ধরে নিলাম 10 মিনিট তুমি দেরি করে ফেলেছো, তাহলে তো এখান থেকে দেরির দিকে যাবে তোমার স্কেলটা, এই যে 10 মিনিট দেরি করলে, তারপরে তুমি তোমার গতিবেগটা বাড়ালে, তোমাকে স্কুলের স্যারেরা বকেছে যে এত দেরি হচ্ছে কেন, তুমি গতি বাড়ালে, এবার তুমি এতটাই গতি বাড়িয়ে দিয়েছো যে তারপরের দিন যখন স্কুল গেছো 5 মিনিট আগে পৌঁছে গেছো, আগে পৌঁছেছো মানে আগের দিকে স্কেল যাবে তোমার, 5 মিনিট আগে পৌঁছেছো। এবার লুক এট দা বোর্ড, এবার তোমরা দেখো যে এই যে তোমার 2 দিনের সময়ের পার্থক্য কতটা, তুমি একদিন গেলে 10 মিনিট দেরি করলে, পরের দিন 5 মিনিট আগে পৌঁছেছো, তাহলে এই 2টা দিনের তোমার সময়ের পার্থক্য কত। তাহলে এখান থেকে তো এটা 5 ঘর দূরত্ব আর এখান থেকে এটা 10 ঘর দূরত্ব, তাহলে আসলে এই দুটা সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে 5 + 10 = 15 মিনিট। তাহলে আমি যদি বলি যে তোমার 2 দিনের সময়ের পার্থক্য 15 মিনিট। আর একটা কেস দেখাচ্ছি আমি, দেখো একইভাবে এটা নিউট্রাল, এটা দেরি,
এটা আগে পৌঁছাচ্ছ। তুমি ধরো কোনো একদিন স্কুলে গেলে তোমার 10 মিনিট দেরি হয়েছে, 10 মিনিট দেরি হয়েছে, তুমি তারপর দিন গতি বাড়িয়েছো, কিন্তু বুঝতে পারোনি তারপরে গতি বাড়িয়েও তুমি দেরি করে ফেলেছো। মানে তোমার যতটা গতি বাড়ানো উচিত ততটা হয়তো বাড়াতে পারোনি, তারপরে তুমি গতি বাড়ালে, তারপরেও তুমি দেরি করলে 7 মিনিট। তাহলে দেরির দিকে তোমার স্কেল যাবে, 7 মিনিট দেরি করলে। এখানে কতটা দেরি করেছিল? 10 মিনিট দেরি করেছিল, দেরির দিকে স্কেল যাচ্ছে, এটা দেরির স্কেল, এটা আগের স্কেল। তাহলে প্রথমে 10 মিনিট দেরি করলে, তাহলে এখানে পৌঁছালো, পরের দিনও তুমি 7 মিনিট দেরি করলে। তাহলে বলো তো এই দুটা দেরির মধ্যে, অর্থাৎ তোমার এই 2 দিনের মধ্যে সময়ের পার্থক্য কত? তাহলে 7 আর 10-এর মধ্যে পার্থক্য 3 মিনিট। অর্থাৎ এই যে এই গ্যাপটা তো 3 মিনিট। তাহলে আমি এটাকে ট্রিক্স আকারে লিখে দিচ্ছি। এটা নিশ্চয়ই তোমরা নিজের মতো করে খাতায় লিখে রাখবে। আমি এটাকে ট্রিক্স আকারে লিখে দিচ্ছি। দেখো কি আছে, ব্যাপারটা কি ঘটছে, আমি সহজ ভাবে লিখে দিচ্ছি। যদি এইরকম কেস, এইরকম প্রশ্নে, সেম প্রশ্ন প্যাটার্নটা এরকম হবে, যদি এরকম প্রশ্নে কখনো বলে যে এতটা গতিতে গিয়ে দেরি হয়েছে, এতটা গতিতে ফাস্ট গিয়েছি, তাহলে সময়ের ব্যবধানটা তুমি কিভাবে নির্ণয় করবে? যদি তুমি প্রথম দিন দেরি করলে, মানে একটা অঙ্কেই থাকবে, এই যে এটা একটা কেস, প্রথম দিন দেরি করলে তারপরের দিন তুমি আগে পৌঁছেছো। যদি ওই অঙ্কে দেখো যে একদিন দেরি হয়েছে আর আগে পৌঁছেছো, প্রথমবার দেরি হয়েছে, পরের বার আগে পৌঁছেছো, তাহলে এই ক্ষেত্রে সময়ের ব্যবধানটা প্লাস করতে হবে। কোন অঙ্কে দেখছো আহ, একদিন আগে পৌঁছেছো, আর পরের দিন আবার দেরি করে দিয়েছো, তাহলে এখানেও প্লাস হবে। আর একটা টাইপ হতে পারে, তুমি কোন একটা প্রশ্নে লেখা আছে যে তুমি 2 দিনই দেরি করেছো, 2 দিনই দেরি করে ফেলেছো। দেরি 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 বলতে লেট, ইংরেজিতে করলে লেট থাকবে। তাহলে এই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, মানে গতিবেগ পার্থক্যটা। এখানে যদি বলি আগে আগে, মানে তুমি কোনো একদিন স্কুলে আগে পৌঁছেছো, আবার অন্যদিনও আগে পৌঁছেছো, তাহলে এই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি দেখো, যদি প্রশ্নে দেরি আগে বা আগে দেরি, অর্থাৎ বিপরীতমুখী কথা থাকে, দেরি আগে বা আগে দেরি, দেখো আলাদা আলাদা টার্ম, তখন প্লাস করবে, সময়টার পার্থক্য নির্ণয় করলে প্লাস। আর যদি একই রকম টার্ম থাকে যে দুই ক্ষেত্রেই দেরি হচ্ছে, তাহলেও মাইনাস, দুই ক্ষেত্রেই আগে পৌঁছাচ্ছে, তাহলেও মাইনাস। তাহলে এটা তোমরা নিজেরা খাতায় লিখে রাখবে। তাহলে এইভাবে সময়ের পার্থক্যটা নির্ণয় করবে। আমরা আর একটা ট্রিক্স আসছি। দেখো এই টাইপের অঙ্ক, সেম টাইপ এবং অত্যধিক ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপ বারবার আছে পরীক্ষায় এবং অসংখ্য পরীক্ষায় এসছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো বিভিন্ন পরীক্ষায়, তাহলে নিঃসন্দেহে পেয়ে যাবে। এমনকি এটাও হয়তো কোনো একটা প্রশ্নে এসছে, আমি সালটা লিখতে পারিনি। তাহলে এবার দেখো, এখানে এই টাইপের অঙ্কে তোমরা এই ট্রিক্সটা ইউজ করবে। যদি গন্তব্যস্থলের দূরত্ব বার করতে বলে, সেম টাইপ, একই টাইপ থাকবে, তাহলে দূরত্ব হয়ে যাবে, আমি যেটা লিখছি দেখো, দূরত্ব কি? গতির গুণফল, গতিদ্বয়ের গুণফল, অর্থাৎ যে গতি দুটো দেওয়া থাকবে তাদের গুণফল, বাই গতির পার্থক্য, অর্থাৎ গতির অন্তর বা পার্থক্য, ইনটু সময়। ভালো করে দেখো, তাহলে কি দূরত্ব কিভাবে বার করবে? গতির গুণফল, অর্থাৎ যে দুটা গতি থাকবে তাদের গুণফল বাই গতিবেগের পার্থক্য, ওই দুটারই গতিবেগেরই পার্থক্য, অর্থাৎ অন্তরটা, ইনটু সময়, অর্থাৎ যে সময়টা গ্যাপ হচ্ছে, 2 দিনের মধ্যে যে তোমার সময়ের গ্যাপটা হলো। আচ্ছা আমরা সলভ করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো গতির গুণফল, আর আচ্ছা দেখো, সাইকেল আরোহী প্রথম দিন কত কিমি গতিতে যাচ্ছে? 4 কিমি/আওয়ার। দ্বিতীয় দিন কত কিমি গতিতে যাচ্ছে? কারণ 4 কিমি/আওয়ারে গিয়ে তার 5 মিনিট দেরি হয়ে গেছে। দ্বিতীয় দিন সে 6 কিমি গতিতে যাচ্ছে, সে গতি বাড়িয়েছে, 6 কিমি গতিতে যাচ্ছে, তাহলে 6। তাহলে গতির গুণফল হয়ে গেল বাই গতির পার্থক্য। তাহলে এই দুটা গতির পার্থক্য কত? 2। তাহলে 2 ইনটু সময়। এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, তাহলে দেখো এখানে প্রথম ক্ষেত্রে 5 মিনিট দেরি হয়েছে, এই যে 5 মিনিট দেরি, আর দ্বিতীয় ক্ষেত্রে মানে 5 মিনিট দেরি হয়েছে, পরের দিন সে গতিবেগ বাড়িয়েছে, 5 মিনিট আগে পৌঁছে গেছে আগে। তাহলে দেখো দেরি আগে দেরি আগে, এই যে দেরি দেরি আগে, তাহলে আলাদা কথা দেখতে পাচ্ছি আমরা, সেই জন্য সময়ের পার্থক্যটা কি হয়ে যাবে, এদের যোগ করতে হবে। তাহলে আসলে ওই 2 দিনের সময়ের পার্থক্য 10 মিনিট। তাহলে এখানে 10 মিনিট লিখবো, কিন্তু 10 মিনিটকে 60 দিয়ে ভাগ করব, কেন করব? কারণ এখানে দেখো এই প্রশ্নে বলা হয়েছে গতিবেগ 4 কিলোমিটার ঘন্টায়, 4 কিলোমিটার পুরোটা ঘন্টাতে আছে, সেই জন্য এই মিনিটটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করব। এটা তো আমি গতিবেগের পার্থক্য পেলাম 10 মিনিট, তার 2 দিনের গতিবেগের সময়ের পার্থক্য 10 মিনিট, 10 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এটাতে ঘন্টাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ মিনিটকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো, তাহলে সেটা ঘন্টায় রূপান্তরিত হবে। এটা মনে রাখবে, ঘন্টায়, অর্থাৎ মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা, অর্থাৎ সে এটা ক্যালকুলেশন করলে যতটা হবে সেটাই হবে তার গন্তব্যস্থলের দূরত্ব। কাটছি, আমরা কাটি, এই যে 0 0 কেটে দিলাম, 6 6 কেটে দাও উপর নিচে, 2 দিয়ে কাটো, 2 1 2, 2 2 4, তাহলে কত পেলাম? 2 কিমি। অর্থাৎ
গন্তব্যস্থলের দূরত্ব 2 কিমি। অপশন সি। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন দেখো, সেম প্রশ্ন, সেম প্রশ্ন, একই প্রশ্ন ঠিক আগের মতো নম্বর 12 মতোই। এটা আমি দেখাচ্ছি, তারপর আর একটা সেম প্রশ্ন পাবে, তোমাদের জন্য ওটা হোমওয়ার্ক থাকবে। একই প্রশ্ন। যদি আগের প্রশ্নে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এটাতে আর একবার দেখে নাও। কি নিয়ম? দূরত্ব, আমরা দূরত্ব বার করব কিভাবে? দূরত্ব বার করব গতির গুণফল। প্রথম দিন অঙ্কটা পড়ে নাও। এক মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয় এবং 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? দূরত্ব তাহলে গতির গুণফল। প্রথম দিন 60-এ যাচ্ছে, পরের দিন সে গতি বাড়িয়ে দিচ্ছে, 80-তে যাচ্ছে। এ দুটা গতির পার্থক্য কত? 20। আচ্ছা, এইবার যেটা তোমাকে করতে হবে, তার 2 দিনের সময়ের পার্থক্যটা কত? প্রথম দিন তার 20 মিনিট দেরি হয়েছে, আর পরের দিন সে 10 মিনিট আগে পৌঁছেছে। দেখো, দেরি আগে, দেরি আগে, তাহলে দেরি আগে বিপরীতমুখী কথা, সেই জন্য পার্থক্যটা যোগ হয়ে যাবে। এদের গতিবেগের পার্থক্যটা, 2 দিনের পার্থক্যটা এখানে যোগ হবে, বিপরীতমুখী কথা সেই জন্য যোগ। তাহলে 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। এবার 30 মিনিটকে তোমাকে তো ঘন্টাতে কনভার্ট করতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে এই ঘন্টা কনভার্ট হয়ে যাবে। 30 মিনিটকে 60 দিয়ে ভাগ করলেই ঘন্টাতে কনভার্ট হয়ে যাবে। কেন ঘন্টাতে কনভার্ট করছি? কারণ পুরো অঙ্কটাই গতিবেগটা দেখো ঘন্টায় আছে, এখানে ঘন্টায় আছে, সেই জন্য এখানে এই একই এককে নিয়ে আসছি আসলে। তাহলে এখানে ঘন্টায় করলাম, তাহলে এটা ক্যালকুলেশন করলেই তোমার গন্তব্যস্থলের দূরত্ব বেরিয়ে যাবে। কাটছি আমরা। 30 একে 30, 30 দুগুণ 60, 20 একে 20, 4 20 80, 3 দিয়ে কাটো, 2 একে 2, 2 দুগুণ 4, 60 দুগুণ 120 কিমি, অর্থাৎ গন্তব্যস্থলের দূরত্ব 120 কিমি। তাহলে অপশন এ রাইট অ্যান্সার, অপশন এ। পরের প্রশ্নে আমরা আসছি। পরের প্রশ্ন দেখো কি অপেক্ষা করছে তোমাদের জন্য। এখানে দেখো, একজন বালক ঘন্টায় 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে 20 মিনিট দেরি হয়। পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে গেলেও 10 মিনিট দেরি হয়। তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? সেম টাইপ, একটু আলাদা আছে এবং অত্যধিক ইম্পর্টেন্ট। দুই ক্ষেত্রেই দেরি হচ্ছে। কি হচ্ছে? প্রথম দিন স্কুলে সে যখন যাচ্ছে তার 20 মিনিট দেরি হচ্ছে, আর দ্বিতীয় দিন দেরি হচ্ছে কত? তৃতীয় দিন সে গতিবেগ বাড়িয়েছে, তাও দেরি হচ্ছে, মানে যতটা বাড়ানো উচিত ততটা বাড়াতে পারিনি, হয়তো বুঝতে পারিনি। তারপরের দিনও তার দেরি হচ্ছে। তারপরের দিন কত দেরি হচ্ছে? 10 মিনিট দেরি হচ্ছে। প্রথম দিন 20 মিনিট দেরি, আর দ্বিতীয় দিনও দেরি করছে সে। এই দেখো, আমরা তো থিমে লিখে রেখেছি দেরি দেরি, দুই ক্ষেত্রেই দেরি। তাহলে দুই ক্ষেত্রে একই জাতীয় কথা থাকলে আসলে সময়ের পার্থক্যটা, 2 দিনের সময় পার্থক্যটা বিয়োগ করতে হয়। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, 10 মিনিট। এই যে 20 থেকে 10 বিয়োগ 10 মিনিট, তাহলে আসলে তার 2 দিনের পার্থক্য কত মিনিট? 10 মিনিট। লুক এট দা বোর্ড। এখানে দেখো, প্রথম দিন সে 15 কিমি গতিতে যাচ্ছে, দ্বিতীয় দিন সে কত কিমি গতিতে যাচ্ছে? তোমরা বলতে, অনেকে বলতে পারে যে 5 কিমি গতিতে যাচ্ছে। না, 5 কিমি গতিতে যাচ্ছে না, 5 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে যাচ্ছে। তাহলে প্রথম দিন সে 15 কিমিতে গিয়েছিল, তাহলে দ্বিতীয় দিন সে 5 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে যাচ্ছে, তাহলে 20 কিমিতে যাচ্ছে। প্রথম দিন তার দেরি হয়েছিল অনেকটা, সেই জন্য সে গতিবেগ বাড়িয়েছে, তাও দেরি হয়েছে। প্রথম দিন 15 কিমি গতিতে গেছে, দ্বিতীয় দিন 20 কিমি গতিতে যাচ্ছে। তার প্রথম দিন 20 মিনিট দেরি হয়েছে, দ্বিতীয় দিন 10 মিনিট দেরি হয়েছে। তাহলে এই দুটা দেরির মধ্যে পার্থক্য, অর্থাৎ তার 2 দিনের সময়ের পার্থক্য 10 মিনিট। আমরা মোট দূরত্ব বার করছি, স্কুলের দূরত্ব। স্কুলের দূরত্ব কত হবে? স্কুলের দূরত্ব হবে গতির পার্থক্য, তাহলে 15 ইন্টু 20, সরি, গতির গুণফল উপরে কি গতির গুণফল বাই গতির পার্থক্য, তাহলে এই দুটা গতির পার্থক্য 5 ইন্টু সময়। তাহলে সময়ের ব্যবধান, কতটা সময়ের ব্যবধান হয়েছে? 10 মিনিট। 10 মিনিট, মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো, কারণ পুরো সিস্টেমটা ঘন্টাতে রয়েছে। আমরা কাটছি, শূন্য শূন্য কেটে দিলাম। আবার কাটো, 15 একে 5 একে 5, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 দুগুণে 6, আবার কাটো, 2 একে 2, 10 দুগুণে 20, তাহলে 10 কিমি, অর্থাৎ গন্তব্যস্থলের দূরত্ব 10 কিমি। অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্ন কি বলছে। এই প্রশ্নটা তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সেম প্রশ্ন, সেম প্রশ্ন। তোমরা কি লিখবে? কমেন্ট বক্সে লিখবে নম্বর 15 এবং এখানে লিখলে হয় অ্যান্সার অথবা অপশন। আমি একটু হিন্টস দিচ্ছি, সামান্য হিন্টস দিচ্ছি। প্রথম দিন সে 5 কিলোমিটার গতিতে যাচ্ছে, পরের দিন দেখো, প্রথম দিন 5 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং গতিবেগ 1 কিলোমিটার বৃদ্ধি করে গেলেও 3 মিনিট দেরিতে পৌঁছায়। তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? আচ্ছা, প্রথম দিন 5 কিমি গতিতে যাচ্ছে, দ্বিতীয় দিন, পরের দিন সে 1 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে যাচ্ছে, আর আসলে সে 6 কিমিতে যাচ্ছে। 5 কিমিতে যখন যাচ্ছিল তার 5 মিনিট দেরি হচ্ছে, 5 মিনিট দেরি। 6 কিমিতে যখন যাচ্ছে তাও দেরি হচ্ছে, কত মিনিট দেরি কম হচ্ছে? 3 মিনিট দেরি হচ্ছে। দুই ক্ষেত্রেই দেরি, দুই ক্ষেত্রেই দেরি, মানে একই রকম কথা, একই জাতীয় কথা। একই জাতীয় কথা হলে সময়ের পার্থক্যটা বিয়োগ করতে হয়। সময়ের পার্থক্য, অর্থাৎ 2 দিনের সময়ের পার্থক্য কত? 5 - 3, 2 মিনিট। তাহলে তোমরা করবে সেম পদ্ধতি, আর ঠিক আগের মতোই। আশা করি পারবে।
তাও আমি আমি প্রত্যেকের কমেন্ট চেক করব, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার লিখবে। আমরা পরের প্রশ্নে আসছি। সেম প্রশ্ন, একই প্রশ্ন বলা হয়েছে যে এক ব্যক্তি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 40 মিনিট দেরি হয় এবং গতিবেগ 10 কিলোমিটার বৃদ্ধি করে গেলেও 20 মিনিট দেরি হয়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকছে, তোমরা এখানে লিখবে নম্বর 16 এবং এখানে লিখবে অ্যান্সার নতুবা অপশন। আমি কমেন্ট বক্স চেক করব, যদি ভুল হয় তাহলে আমি তোমাদের কমেন্ট বক্সে সলিউশনটা দেবো, কমেন্ট বক্সে উত্তর বলে দেবো। অতএব কোনো সমস্যা নেই, নিশ্চয়ই তোমরা পারবে। পরের প্রশ্নে আমরা আসছি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন অন্য টাইপ, এটা টাইপ আলাদা টাইপ এবং ইম্পর্টেন্ট টাইপ, বিশ্রাম নেওয়ার টাইপ। বিশ্রাম নেওয়ার ব্যাপারটা দেখো, বিশ্রাম নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে কোন একটা পথিক কোন একটা দূরত্ব যাবে, তাহলে ওই পথিক টানা দূরত্ব যেতে পারছে না, তার ক্লান্তি আসছে, সে মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছে, কি পথে দাঁড়িয়ে পড়ছে, বিশ্রাম নিচ্ছে। তাহলে এই যে বিশ্রাম নিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তো তার সময় বেশি লাগবে। আমি যদি টানা কোনো একটা জায়গায় যাই আর যদি বিশ্রাম নিয়ে যাই, তাহলে তো বিশ্রাম নিয়ে গেলে তো সময়টা আমার বেশি লাগবে, কারণ বিশ্রামের জন্য আমার সময় নষ্ট হবে। আচ্ছা, এর আগে দেখো বিশ্রাম নিচ্ছে, প্রশ্নে দেখো। আচ্ছা, আগে প্রশ্নটা পড়ে নাও। এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 6 মিনিট করে বিশ্রাম নেন, তবে 18 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? বিশ্রাম নেওয়ার ব্যাপারটা তোমাকে আগে বুঝতে হবে যে সে রাস্তায় কতবার বিশ্রাম নিচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি বলছি, ধরো এখানে আমি দিলাম, এটা আমি উদাহরণ সাপেক্ষে অন্য অন্য সংখ্যা বলছি। হুম, এই আগে দেখো, এখানে কনসেপ্ট ক্লিয়ার করো, পরের প্রশ্নটা পেরে যাবে। ধরো এই পথটার দূরত্ব 20 কিমি। 20 কিমি, 20 কিমিকে আমি 5 5 করে ভাগ করছি, তাহলে এখান থেকে 5, এটা 5, এটা 5, এটা 5, মোট 20 কিমি। এই 20 কিমি পথ ধরো তুমি এ থেকে বি বিন্দুতে যাবে, অর্থাৎ এ থেকে বি বিন্দুর দূরত্ব 20 কিমি। তুমি 20 কিমি পথ যেতে চাইছো, কিন্তু তুমি টানা যেতে পারছো না। তুমি কি করছো? তুমি 5 কিমি পর পর 5 কিমি অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছ। 5 কিমি যাচ্ছ, আবার একটু বিশ্রাম নিচ্ছ, তুমি হাঁপিয়ে যাচ্ছ, হয়তো হেঁটে যাচ্ছ, 5 কিমি যাচ্ছ, বিশ্রাম নিচ্ছ। এবার বলো, এখানে বলো তো, এখানে এই 20 কিমি যেতে তোমরা মোট কতবার বিশ্রাম নেবে? তোমাদের আপেক্ষিক দৃষ্টিতে মনে হতে পারে যে 20 কিমি যাবো, 5 কিমি করে বিশ্রাম নিচ্ছি, 5 কিমি অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছি, তাহলে 4 বার বিশ্রাম নেব না, 4 বার বিশ্রাম নেব না। আসলে এখানে 20কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 4ই হবে, কিন্তু আমরা বিশ্রামটা 4 বার নেব না। কেন বিশ্রামটা 4 বার নেব না? ভালো করে দেখো, আমি সেই জন্য গ্রাফটা টেনেছি। এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, এখানে দেখো 5 5 করে আমি 4টা খন্ড করেছি, তাহলে এখানে 5 কিমি গেলে বিশ্রাম নিলে, এই যে বিশ্রাম নেওয়াটাকে আমি স্টার দিয়ে সূচিত করছি, এখানে একবার বিশ্রাম নিলে, আবার 5 কিমি গেলে এখানে বিশ্রাম নিলে, আবার 5 কিমি গেলে এখানে বিশ্রাম নিলে, তারপরে আবার 5 কিমি গেলে, এই যে এইখানে বিশ্রাম কিন্তু নিচ্ছি না। আমি তো এখানে আমার গন্তব্যে পৌঁছে গেলাম, তাহলে তো বিশ্রামের কনসেপ্টটা আসছে না, আমি পৌঁছে গেছি। আমি রাস্তার মাঝে কতবার বিশ্রাম নিয়েছি? তাহলে আমি রাস্তার মাঝে বিশ্রাম নিয়েছি 3 বার। মনে রাখবে 3 বার। তাহলে কনসেপ্টটা কি হচ্ছে? কনসেপ্টটা হচ্ছে যে ভাগ করার পরে ভাগফল যেটা থাকবে তাকে একবার কমিয়ে দাও, ততবার তুমি বিশ্রাম নেবে। অর্থাৎ এখানে 20, 5 কিমি অন্তর বিশ্রাম নিচ্ছিলে, তাহলে 4 বার নয় 3 বার বিশ্রাম নেবে। ভাগফল যত হচ্ছে তাকে 1 কমিয়ে দাও। আমি আরো একটা উদাহরণ বলছি, ধরো তুমি 30 কিমি দূরত্ব যাচ্ছ, 30 কিমি দূরত্ব, আর তুমি 6 কিমি অন্তর অন্তর বিশ্রাম নিতে চাইছো, 6 কিমি অন্তর অন্তর বিশ্রাম নেবে, তাহলে তুমি কতবার বিশ্রাম নেবে? দেখো আমি কতবার বিশ্রাম নিচ্ছি, 30কে 6 দিয়ে ভাগ করো, তাহলে তো 5 হবে। তাহলে ভাগ করে 5 এলো, তাহলে তুমি 5 বার বিশ্রাম নিচ্ছ না। কতবার বিশ্রাম নিচ্ছি? বিশ্রাম নেব 4 বার। কেন? কারণ শেষবার বিশ্রামের ব্যাপারটা আসছে না, শেষবার আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি, তাহলে তো বিশ্রামের ব্যাপারটা আসছে না। আমি রাস্তার মাঝখানে বিশ্রাম নিচ্ছি 4 বার। আচ্ছা, এবার এই প্রশ্নে আসো। এই প্রশ্নে আসার আগে আমাদের দেখতে হবে, তাহলে এই টাইপের প্রশ্ন আমরা কি করব? খুব সহজ পদ্ধতিতে সলভ করছি। দেখো দেখো এখানে আমরা তোমাদের বোঝানোর জন্য এত কথা লিখছি, পরীক্ষা হলে কিচ্ছু লেখার দরকার নেই। পরীক্ষা হলে তোমার টার্গেট থাকবে অ্যান্সার মেলানোর, অর্থাৎ অপশন, তোমাকে রাইট অপশন ক্লিক করার। দেখো এক ব্যক্তি 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। আচ্ছা, ব্যক্তির গতিবেগ কত? ব্যক্তির গতিবেগ 6 কিমি/আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 6 কিমি যাবে। তাকে যেতে হবে মোট কত পথ? 18 কিমি। তাহলে বলো তো মূল সময় কত? মূল সময় অর্থাৎ আসল সময়টা, মূল সময়। তাহলে সে যাবে 18 কিলোমিটার পথ, তার গতিবেগ 6 কিমি/আওয়ার, অর্থাৎ ঘন্টায় 6 কিমি। তাহলে 18 কিমি যেতে কত সময় লাগে? 18/6, 3 ঘন্টা। অর্থাৎ এটা মূল সময়, এই সময়টা তো লাগবেই, মানে বিশ্রাম না নিলেও এই সময়টা লাগতোই। তুমি 6 কিমি, অর্থাৎ তুমি 1 ঘন্টায় 6 কিমি যাচ্ছ, 18 কিমি যেতে চাইছো, তাহলে 18/6, 3 ঘন্টা সময় লাগবে।
এটা তো লাগবেই। এবার যে তুমি বিশ্রাম নিচ্ছ, বিশ্রামের জন্য তো তোমার সময় নষ্ট হচ্ছে, বিশ্রামের জন্য তোমার এক্সট্রা কতটা সময় ব্যয় হচ্ছে, এক্সট্রা তুমি বিশ্রামের জন্য কতটা সময় ব্যয় করছো সেটা তো তোমার তার সঙ্গে কাউন্ট হবে, তার সঙ্গে যোগ হয়ে যাবে, কারণ সেটা তো তোমার যাত্রার মধ্যেই পড়ছে। আচ্ছা, তাহলে কত কিলোমিটার পথ যাচ্ছে? 18 কিলোমিটার। এই যে পথ যাচ্ছে 18 কিলোমিটার, আর বিশ্রাম নিচ্ছে ওই পথে কত কিমি অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছে? 1 কিমি অন্তর অন্তর, অর্থাৎ 1 কিমি যাচ্ছে আবার বিশ্রাম নিচ্ছে, 1 কিমি যাচ্ছে বিশ্রাম নিচ্ছে। তাহলে সে কতবার বিশ্রাম নেবে? 1 দিয়ে ভাগ করো, তাহলে 18 বারই যাচ্ছে। তাহলে এই যে 18, 1 কে 18, 18 বার। তাহলে সে বিশ্রাম কিন্তু 18 বার নেবে না। বিশ্রাম কতবার নেবে? বিশ্রাম নেবে 17 বার। এক্ষুনি আলোচনা করলাম যে ভাগ করে যত হবে তার থেকে একবার কম। সুতরাং বিশ্রাম নেবে, বিশ্রাম সে কতবার বিশ্রাম নেবে রাস্তাটাতে? 17 বার। 17 বার বিশ্রাম নেবে। শেষবার বিশ্রামের ব্যাপারটা আসছে না, শেষবার পৌঁছে যাচ্ছে যাত্রায়। তাহলে 17 বার বিশ্রাম নিচ্ছে। একবার বিশ্রাম এসে কত মিনিট দাঁড়াচ্ছে? মানে প্রতিবার বিশ্রাম এসে 6 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, মানে একবার বিশ্রাম নিলেই 6 মিনিট সময় নষ্ট করছে, 6 মিনিট বসে থাকছে ধরো। তাহলে সে তো 17 বার দাঁড়িয়েছে, তাহলে 17 বারে মোট কত সময় নষ্ট হয়েছে? তাহলে বিশ্রামের জন্য সময়, বিশ্রামের জন্য সময় লিখবে, বিশ্রামের জন্য সময়। তাহলে 17 বার দাঁড়িয়েছে, আর একবারের জন্য 6 মিনিট সময় নষ্ট হয়েছে, 6 মিনিট দাঁড়িয়েছে। তাহলে 17 বারের জন্য সে কত সময় ব্যয় করেছে? 6 × 17 102 মিনিট। অর্থাৎ সে বিশ্রামের জন্য 102 মিনিট ব্যয় করেছে। এটা তো তার মূল সময়, 3 ঘন্টা তো লাগবে, বিশ্রাম না নিলেও 3 ঘন্টা লাগবে, আর বিশ্রাম নিলে এটা এক্সট্রা লাগবে, 102 মিনিট এক্সট্রা লাগবে। 102 মিনিট মানেই হচ্ছে 1 ঘন্টা 42 মিনিট, জানো 60 মিনিট 1 ঘন্টা। তাহলে মোট কত সময় লাগলো তাকে যাত্রাটা শেষ করতে? মোট কত সময় লাগলো ওভারঅল? তাহলে ওভারঅল টাইম আমি এখানে লিখছি, ওভারঅল টাইম, ওভারঅল টাইম লাগবে, ওভারঅল টাইম। তাহলে তার মূল সময় তো 3 ঘন্টা ছিলই, এটা মূল সময়, এটা বিশ্রাম না নিলেও লাগবে, তুমি যদি বিশ্রাম না নিয়ে যাও তাও 3 ঘন্টা লাগবে। কিন্তু সে বিশ্রাম নিয়েছে, বিশ্রামের জন্য কতটা সময় নষ্ট হয়েছে বা কতটা সময় ব্যয় হয়েছে? 1 ঘন্টা 42 মিনিট। তাহলে এই সময়টা তো তার সঙ্গে যোগ হবে, 1 ঘন্টা 42 মিনিট। তাহলে তার ওভারঅল সময় হয়ে যাবে 3 ঘন্টা আর 1 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা 42 মিনিট। তাহলে ওই পথিকের ওই যাত্রা কমপ্লিট করতে মোট সময় লাগবে 4 ঘন্টা 42 মিনিট। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা আসছি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সেম প্রশ্ন, একই প্রশ্ন। আচ্ছা, তারপরের প্রশ্নটা আমরা দেখে নিই। আচ্ছা, 18 আর 19 নম্বর প্রশ্ন সেম রয়েছে। আমি 18 নম্বর প্রশ্নটা আরেকবার দেখাচ্ছি, তোমাদের যদি 17 নম্বর প্রশ্ন সমস্যা হয় 18 নম্বরটা দেখো, 19 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে দেখো, তাহলে এক ব্যক্তি 9 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 9 মিনিট করে বিশ্রাম নেন, তবে 27 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? আগে তুমি মূল সময়টা বার করো, মূল সময়, মেন সময়টা। তার জার্নিটা কত কিলোমিটারের? 27 কিমি পথ যেতে হবে তাকে, 27 কিমি। সে ঘন্টায় কত কিমি যায়? 9 কিমি। ঘন্টাতে 9 কিমি, 1 ঘন্টাতে 9 কিমি, তাহলে 27 কিমি যেতে কত সময় লাগবে? 3 × 9 = 27, 3 ঘন্টা। 3 × 9 = 27। এটা কখন? এটা যদি সে বিশ্রাম না নেয় তাও 3 ঘন্টা লাগবে, এটা মূল সময়, অ্যাকচুয়াল সময়। এবার এক্সট্রা সময় কতটা লাগছে? এক্সট্রা বলতে সে যে বিশ্রাম নিচ্ছে, বিশ্রামের জন্য সময়টা ব্যয় হচ্ছে, সে বিশ্রাম নেবে কতবার? বিশ্রাম নেবেন, বিশ্রাম নেবেন বা বিশ্রাম নেন, বিশ্রাম নেন। আচ্ছা, আমি এই বিশ্রামের পিরিয়ডটা এখানে দেখাচ্ছি। 27 কিলোমিটারের জার্নি, কত কিমি অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছে? 1 কিমি অন্তর অন্তর। তাহলে ভাগ করো, কতবার হচ্ছে? 27। তাহলে আমি কি বলেছিলাম যে ভাগফল 27। তাহলে সে 27 বার বিশ্রাম নেবে না। কিন্তু 27 বার কেন বিশ্রাম নেবে না? কারণ শেষবার বিশ্রামের ব্যাপারটা আসছে না, শেষবার সে পৌঁছে যাবে তার জায়গায়, গন্তব্যে। তাহলে সে বিশ্রাম নেবে 26 বার। 26 বার। তাহলে বিশ্রাম বাবদ নষ্ট হবে সময় কতটা? 26 বার বিশ্রাম। তিনি তিনি বিশ্রাম নেন, তিনি দিয়ে আছে সেই জন্য নেন, বিশ্রাম নেন 26 বার। বিশ্রাম বাবদ সময়, বিশ্রাম বাবদ সময়, তাহলে বিশ্রাম বাবদ সময় কতটা নষ্ট হচ্ছে? একবার যে সে বিশ্রাম নিচ্ছে কত মিনিট সময় নষ্ট হচ্ছে, বা কত মিনিট বিশ্রাম নিচ্ছে? 9 মিনিট। একবারে 9 মিনিট, তাহলে তো সে 26 বার বিশ্রাম নিয়েছে, তাহলে 26 বারে কত মিনিট সময় হচ্ছে দেখো? 26 বারে এত মিনিট সময় হয়ে যাবে, একবারে 9 মিনিট সময়। তাহলে 26 বারে কত মিনিট সময় বিশ্রাম বাবদ নষ্ট হচ্ছে? 26 × 9। তাহলে গুণ করো, 6 × 9 = 54, 4 5 থাকলো, 9 × 18, 5 × 23, 234 মিনিট। তাহলে সে বিশ্রাম বাবদ তার এই সময়টা ব্যয় হচ্ছে 234 মিনিট। আমরা ঘন্টাতে করে নিই, তাহলে 3 ঘন্টা, 3 × 6 = 18, 3 ঘন্টা 54 মিনিট। তোমরা জানো 1 ঘন্টাতে 60 মিনিট। তাহলে 234 মিনিট মানে 3 ঘন্টা 54 মিনিট। দেখো,
তাহলে তার মূল সময় 3 ঘন্টা তো লাগবে, বিশ্রাম না নিলেই 3 ঘন্টা লাগে। আর বিশ্রামের জন্য সময় আরো যেটা ব্যয় হচ্ছে 3 ঘন্টা, এটা বিশ্রাম বাবদ লাগছে, বিশ্রামের জন্য এই সময়টা ব্যয় হচ্ছে 3 ঘন্টা 54 মিনিট। তাহলে তার ওভারঅল সময় কত? ওভারঅল সময় হয়ে যাবে, মোট সময় বলছে, দেখো প্রশ্নে বলছে তবে 27 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে, অর্থাৎ মোট সময়ের কথা বলছে, মোট সময়। তাহলে সে বিশ্রাম না নিলেই 3 ঘন্টা লাগতো, অর্থাৎ মূল সময়টা 3 ঘন্টা, আর বিশ্রামের জন্য 3 ঘন্টা 54 মিনিট এক্সট্রা। তাহলে 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা 54 মিনিট, তাহলে 3 ঘন্টা 6 ঘন্টা 54 মিনিট। তাহলে তার মোট সময় লাগবে 6 ঘন্টা 54 মিনিট। এইটা হচ্ছে রেজাল্ট। তাহলে তার মোট সময় 6 ঘন্টা 54 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা 54 মিনিটে জার্নিটা সে কমপ্লিট করবে। তাহলে 18 অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা আসছি, দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে সেম প্রশ্ন, অর্থাৎ 17 আর 18 নম্বর একই প্রশ্ন, 19 নম্বর, 17 18 19 সেম প্রশ্ন। সেই জন্য আমি এটা তোমাদের হোমওয়ার্কের জন্য রাখছি, বা হোম টাস্কের জন্য রাখছি। এইটা তোমরা গ্রুপে কমেন্ট বক্সে জানাবে কিভাবে লিখবে। নাম নম্বর 19, আর এখানে অপশনে নম্বর 19 লিখে এখানে অপশন অথবা পুরোপুরি অ্যান্সারটা লিখতে পারো, অপশনটা লিখতে পারো, অথবা পুরোপুরি অপশন অ্যান্সারটা লিখে আমি বুঝে যাবো। যদি ভুল হয় আমি সলিউশন দেবো। সেম প্রশ্ন, নিশ্চয়ই তোমরা পারবে। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন দেখো কি অপেক্ষা করছে তোমাদের জন্য। পরের প্রশ্ন আলাদা টাইপ এবং ইম্পর্টেন্ট টাইপ। পরের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিভাবে আমরা করবো। প্রশ্ন কি বলছে? কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 15 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 12 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেন? দেখো অঙ্কটার মূল থিম, প্রশ্নটার মূল থিম এরকম বলা হয়েছে যে তুমি কোন একটা গন্তব্য যাচ্ছ, তুমি যদি বিশ্রাম না নাও, তুমি যদি টানা ডাইরেক্ট যেতে চাও, যে পথে কোথাও দাঁড়াবে না, তাহলে তোমার গড় গতিবেগটা 15 কিমি/আওয়ার হবে, অর্থাৎ তুমি ঘন্টায় 15 কিমি এই হিসাবে যেতে পারবে। এবার যদি তুমি বিশ্রাম নিয়ে নিয়ে যাও, যে একটু যাচ্ছ আবার বিশ্রাম নিচ্ছ, হাঁপিয়ে যাচ্ছ বিশ্রাম নিচ্ছ, তাহলে তোমার গড় গতিবেগটা 12 কিমি/আওয়ার হবে, খুব স্বাভাবিকভাবেই কম হবে। তুমি যদি বিশ্রাম নিয়ে যাও তাহলে তো তোমার এভারেজ গতিবেগটা কমবেই। আমি যদি বাইক চালাই এবং রাস্তায় মাঝে মাঝে দাঁড়াই, তাহলে তো আমার বেশি সময় লাগবে, আসলে গড় গতিবেগটা আমার কমে যাবে। তাহলে তুমি যদি বিশ্রাম না নাও তাহলে গড় গতিবেগ 15 কিমি/আওয়ার, আর যদি বিশ্রাম নিয়ে যাও তাহলে গড় গতিবেগ 12 কিমি/আওয়ার। বোঝা গেছে? বলেছে যে বিশ্রাম সহ ঘন্টায় 12 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নিচ্ছে। তোমাকে নির্ণয় করতে হবে যে বিশ্রাম ছাড়া সে 15 কিমি গড় গতিবেগে যেত, বিশ্রাম নিচ্ছে তখন 12 কিমি গড় গতিবেগে যাচ্ছে, অর্থাৎ এই যে 12 কিমি গড় গতিবেগে যাচ্ছে, এটাতে আসলে সে বিশ্রাম নিয়ে যাচ্ছে, বিশ্রাম নিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে এই যে 12 কিমি গতিতে যাচ্ছে, তাহলে তো সে বিশ্রাম নিয়ে যাচ্ছে, তাহলে সে ঘন্টায় কত মিনিট বিশ্রাম নিচ্ছে, এটাই তোমাকে নির্ণয় করতে হবে, যে 1 ঘন্টায় সে কত মিনিট বিশ্রাম নিচ্ছে। এর ট্রিক্সটা আমি লিখে দিচ্ছি। এই টাইপের সমস্ত অঙ্কের জন্য এই ট্রিক্স প্রযোজ্য হবে। যদি বিশ্রামের কথা আসে, প্রশ্নের মধ্যে যদি বিশ্রাম আসে, তাহলে বিশ্রাম নেবে কত মিনিট বিশ্রাম নেবে, দেখো ঘন্টায় বিশ্রাম নেবে, আমি লিখে দিচ্ছি ট্রিক্সটা, ঘন্টায় বিশ্রাম নেবে। এই টাইপের সমস্ত অঙ্কের জন্য প্রযোজ্য, ঘন্টায় বিশ্রাম নেবে, এটা ট্রিক্সটা এরকম। এই টাইপের সমস্ত প্রশ্নের জন্য প্রযোজ্য কি এখানে, তাহলে ঘন্টায় বিশ্রাম নেবে, তাহলে প্রথমে সে 15 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং পরে 12 কিলোমিটার গতিতে যাচ্ছে। তাহলে এখানে লিখবে গতিদ্বয়ের অন্তর, অর্থাৎ গতি দুটির অন্তর, গতি দুটির অন্তর, অন্তর বলতে পার্থক্য, বাই বিশ্রাম ছাড়া গতিবেগ, বিশ্রাম ছাড়া গতিবেগ। তাহলে কি গতি দুটির অন্তর বাই বিশ্রাম ছাড়া গতিবেগ ইন্টু 60 মিনিট। এত মিনিট, ঘন্টায় এত মিনিট বিশ্রাম নেবে, রেজাল্টটা মিনিটে আসবে। 60 মিনিট কেন? ঘন্টায় 1 ঘন্টা মানে 60 মিনিট, সেই জন্য 60 মিনিটে সে কতবার বিশ্রাম নেবে, সেটা 60 মিনিটে এতবার বিশ্রাম নেবে, এই রেজাল্টটা যেটা বেরোবে। বোঝা গেছে? তাহলে আমরা এবার অ্যান্সার বার করছি। এটা ট্রিক্স, এই টাইপের সমস্ত অঙ্কের জন্য এই ট্রিক্স তোমরা খাতায় লিখে রাখবে। এই টাইপের সমস্ত প্রশ্নের জন্য এই ট্রিক্স তোমরা চঞ্চল ঘোষের বই থেকে করতে পারো, এই টাইপ আরো অন্য প্রশ্ন পেয়ে যাবে, সুবীর দাস বই থেকে করতে পারো, আরো অনেক বই আছে বাজারে, আমি বলে দেবো। তাহলে দেখো এবার আমি প্রশ্নটা সলভ করছি। তাহলে গতি দুটির অন্তর, অর্থাৎ প্রথম দিন সে, অর্থাৎ বিশ্রাম ছাড়া যদি যায় তাহলে 15 কিমি গতিতে যাচ্ছে, আর বিশ্রাম নিয়ে গেলে 12 কিমি গতিতে যাচ্ছে। তাহলে এই দুটা গতির অন্তর কত? এই দুটা গতির অন্তর কত? অন্তর বলতে পার্থক্য কত? 3 কিমি। 15 আর 12 পার্থক্য 3। এই যে বলেছে গতি দুটির অন্তর, অন্তর বলতে ডিফারেন্স, বাই বিশ্রাম ছাড়া গতিবেগ,
বলো কোনটা বিশ্রাম ছাড়া গতিবেগ, এইটা 15টা না 12টা? এই 12টা বিশ্রাম সহ, মানে বিশ্রাম নিয়ে নিয়ে 12তে যাচ্ছে, বিশ্রাম ছাড়া গতিবেগ হচ্ছে 15। তাহলে বিশ্রাম ছাড়া গতিবেগের কথা বলা হয়েছে, তাহলে বিশ্রাম ছাড়া গতিবেগ 15 ইন্টু 60। এই যে 60 বলছে যে ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেবে, তাহলে অর্থাৎ আসলে 60 মিনিটে কত মিনিট বিশ্রাম নেবে, মানে 60 মিনিট জার্নি করার পরে কত মিনিট বিশ্রাম নেবে, এটাই হবে অ্যান্সার। তাহলে কত মিনিট বিশ্রাম নিচ্ছে দেখো, 15 একে 15, 4 15 60, 15 দিয়ে কাটলাম, 3 4 12 মিনিট। তাহলে ওই ব্যক্তি ঘন্টায় 12 মিনিট বিশ্রাম নেবে, অর্থাৎ প্রতি ঘন্টায় 12 মিনিট বিশ্রাম নেবে। 1 ঘন্টা যাবে 12 মিনিট বিশ্রাম, আবার 1 ঘন্টা যাবে 12 মিনিট বিশ্রাম, এইভাবে চলতে থাকবে। তাহলে এই টাইপের সমস্ত অঙ্ক তোমরা এই ট্রিক্স দিয়ে করতে পারবে। তো আজকের জন্য এই অবধি। আবারও আমরা পরের টপিকে নিয়ে আসবো অন্য একটি চ্যাপ্টার, যেটি যে কোনো পরীক্ষার জন্য আবারও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ। তোমরা সকলেই সমাধান করবে এবং নিজের মতো করে নোটস তৈরি করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।